কোনো লেখা দেখেছো যেখানে আ এই ধরনের আ এই যে ঘটনাগুলো ঘটছে তার কোনো প্রতিফলন আছে? নেই কিন্তু। প্রিন্ট মিডিয়া বলে আর সেই জিনিস কিছু নেই। লোকে আর পড়ছে না। বাচ্চারা আজকের জেনারেশন গল্পের বই পড়ে না। গল্পের বই সাথে কোনো সম্পর্ক নেই। উপন্যাস কি জিনিস বোধহয় সেটাও জানে না। এবং এই যে এত কত মানুষের চাকরি চলে গেছে আমরা জানিই না। হ্যাঁ? বহু মানুষের কিন্তু একদিনের নোটিসে চাকরি চলে গেছে। বহু লোকের। হ্যাঁ? আরো একটা কারণে আসে সেটা হচ্ছে যে আমি ওটা সাংবাদিকতা করতে গিয়ে বুঝতে পেরেছি যে অনেক কিছু আমরা দেখাতে পারি না। হুম, অনেক কিছু আমাদের চারপাশে ঘটে হুম, যেটা আমার দেখানোর ক্ষমতা নেই। হুম। সাহিত্যে এখন অত্যন্ত মডার্নাইজেশন এর ফলে যেটা হচ্ছে খুব নোংরা কথার একটা প্রচলন হচ্ছে। নমস্কার, টকাথন উইথ শুভদীপের একটা নতুন এপিসোডে আজকে আমি শুভদীপ এলাম। আবার একটা কথোপকথনের অনুষ্ঠান নিয়ে, একটা পর্ব নিয়ে। এবং আজকের যেটা সেই এপিসোডটা মানে শুরু করার আগে আমার না কয়েকটা কথা একটু বলার আছে। এই যে ধরুন টকাথন উইথ শুভদীপ আমি করছি, যে আজকে লাস্ট এতগুলো বছর ধরে করছি। এই যে প্রশ্ন করা বা সাংবাদিক তো আমি নই, কিন্তু আমি এই যে মানুষকে জিজ্ঞাসা করতে ভালোবাসি, কমিউনিকেট করতে ভালোবাসি। এর পেছনে যার একটা রোল আছে সেই মানুষটি কিন্তু আজকে এখানে আছেন। যার হাত ধরে আমার হয়তো এই কাজটা শুরু হয়েছিল কখনো, আজ থেকে অনেক বছর আগে। তিনি আছেন। কিন্তু শুধু কি সেটাই তার পরিচিতি? তা নন। তিনি খুবই আ খুবই সিনিয়র একজন সাংবাদিক এবং অনেক বিভিন্ন ম্যাগাজিনস, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, বিভিন্ন অডিও ভিজুয়াল মিডিয়াতে উনি কাজ করেছেন এবং আজকের দিনে উনি লেখিকাও। এবং লেখিকা মানে যথেষ্ট নামকরা এখন লেখিকা। তার কারণ হলো এই ১৯শে মার্চ রিলিজ হতে চলেছে তার উপন্যাস 'অন্তর্ধানের' নেপথ্যের ওপরে ভিত্তি করে অরিন্দম শীলের একটি ছবি যার নাম হচ্ছে 'কর্পূর'। তো এই কে ইনি সেটা বলি একটু। তিনি হলেন সাংবাদিক এবং লেখিকা দীপান্বিতা রায়। নমস্কার দীপান্বিতা দি, আপনাকে আ আমার অনুষ্ঠানে টকাথন উইথ শুভদ্বীপে। আর মানে দীপান্বিতা দি, যেটা আমি বলছিলাম এই শুরুর আগেই যে আপনার সাথে আমার সম্পর্কটা প্রায় আজকে ৯ করে ৩০ বছর। কিন্তু হয়তো রেগুলার দেখা হয়নি। কিন্তু যদি দেখা হয় বোধহয় সেইখান থেকেই আমরা শুরু করি হ্যাঁ। আবার। তাই না? তো দীপান্বিতা দি, আমার লেখালেখি বা আমার সবকিছু যখন আমি শুরু করেছিলাম আপনার হাত ধরে এবং কিছুটা ক্ষেত্রে অনিন্দ্যদার হাত ধরে, অনিন্দ্য চট্টোপাধ্যায়। তো অনিন্দ্যদা আমার শোতে এসেছেন অ্যাজ অনিন্দ্য চট্টোপাধ্যায়। কিন্তু এতদিনে আপনি এলেন এবং সত্যি মানে আমার আজকে দারুণ লাগছে যে দীপান্বিতা দি, আজকে আপনি আমার এখানে এসছেন। তা আমারও খুব ভালো লাগছে। কারণ বহু বছরের একটা স্মৃতি, নস্টালজিয়া একটা যখন একদম কেরিয়ার শুরু হচ্ছে সেই সময়কার কাজ। আর আপনি পুরো আলাদা দেখতেও ছিলেন সেই সময়টা। একদম একটা অন্য মানুষ। যাই হোক। তো দীপান্বিতা দি, যেটা আমার ১ম প্রশ্ন সেটা হচ্ছে যে কিরম চলছে এই মুহূর্তটা আপনার এখন কেমন? আপনি তো এত বছর এবিপি আনন্দের মতন একটা চ্যানেলে এতদিন ধরে যুক্ত ছিলেন। প্রায় ২০ বছর ছিলেন এবিপি আনন্দে। তারপরে সেটা ছেড়ে দিয়ে এখন আপনি অ্যাবসোলিউটলি লেখালেখির জগতে ঢুকে গেছেন। এখন তো আপনি নিজেকে মানে লেখিকাই বলতে পারেন। তো এই যে একটা জার্নি, সাংবাদিকতা থেকে লেখিকা হলেন, এটা কিরম হলো আরকি এই শিফটটা? সাংবাদিকতার থেকে লেখিকায় এই যে ১ বছর হলো আমার শিফট করাটা মানে সাংবাদিকতা থেকে সরে আসাটা। যদিও পুরোপুরি সরে এসেছি সেরকম হয়তো বলব না। কারণ কিছু কাজ এখনো এমন করছি যেটার সঙ্গে সাংবাদিকতার যোগ আছে। এতদিন ধরে করেছি তো একেবারে বেরিয়ে চলে আসতে একটা অদ্ভুত লাগে। তবে এটাও খুব সত্যি কথা যে এই যে অসম্ভব একটা হেক্টিক শিডিউল। সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়নো এবং সারাদিন একটা যতক্ষণ অফিসে আছি ১০ ঘন্টা, ১২ ঘন্টা, কোনো সময় ১৪ ঘন্টাও। সেটা একটা ভীষণ মানে সবসময় আমি যেন পায়ের উপর আছি। আমি দৌড়চ্ছি। আমি ফোন আসলে ধরতে পারবো কি পারবো না তার আগে একবার ভেবে নেব। এরকম একটা অবস্থা। এইখানটা হঠাৎ করে শেষ হয়ে যাওয়া এবং একটা রিল্যাক্সড সময়, নিজের সময় অনেকটা এটা আমি নিজে অন্তত খুব উপভোগ করি। মানে এটা আমি জানি না যারা এই স্পিডটাতে অভ্যস্ত হয়ে যান, এই দ্রুত লয়ের জীবনের সাথে অভ্যস্ত হয়ে যান, তাদের অনেকের হয়তো অসুবিধা হয়।
হ্যাঁ। আমি শুনেছি যে তাদের এটা মানিয়ে নিতে অসুবিধা হয়। কিন্তু গত ১ বছরে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমি একটু কুঁড়ে মানুষ এমনিতে। আমি একটু রিল্যাক্স করে থাকতে ভালোবাসি। আর আমার কতগুলো ব্যাপার আছে। মানে আমি একটু গল্পের বই পড়তে, একটু নিজের মতো করে ভাবতে ভালোবাসি। আর যেহেতু লেখার কাজটা আমার খুব এখন ক্রমশ খুব গ্রিপিং হয়ে যাচ্ছে। আমার লেখার কাজ অনেকটা গত ১ বছরে বেড়েছে। হুম, প্লাস নিজের কাছে নিজের ডিমান্ডটাও বেড়েছে। হুম, সেইটা আ আমাকে মানে ওই যে খুব আমি বোর হচ্ছি বা কি করে সময় কাটাবো ভাবছি, সেটা হতে দিচ্ছে না। সেটা আমি উপভোগ করছি। সবথেকে বেশি উপভোগ করছি সেটা হচ্ছে যে বই পড়া। আমি আচ্ছা। ছোটবেলা থেকেই ভীষণ বই পড়ি, পড়ার অভ্যাস আছে। কিন্তু বিশেষ করে মানে ২০০৮ সালে আমার ১ম বই বেরোয়। আমি তার পরের ৫-৭ বছর বাদ দিচ্ছি। মোটামুটি হুম, ১৫-১৬ থেকে লেখার চাপটা যেরকম বেড়েছে, তাতে আমার বই পড়ার সময়টা ভীষণ কমে গেছে। কারণ একটা ১০-১২ ঘন্টার অফিস করে বাড়ি, সংসার কিছু তো কাজ থাকেই। সেগুলো সামলে অন্যান্য সামাজিক দায়িত্ব সামলে, তারপরে লেখালেখি করে, হুম। তারপরে পড়ার সময়টা আর পাওয়া যায় না আরকি। তো সেইটা আমি পাচ্ছি এবং সেটা আমি খুব এনজয় করছি। মানে একেকটা বই শেষ হয় আর নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে। এটা অ্যাচিভমেন্ট। পড়লাম, হ্যাঁ, এটা হ্যাঁ। ভালো করে পড়লাম। এটা ডেফিনিটলি হয়। এটা আমার ভালো লাগে। তবে আমি সাংবাদিকতার জার্নিটা নিশ্চয়ই খুব উপভোগ করেছি। সেটাও করেছি। সেটা অস্বীকার করে লাভ নেই। আচ্ছা দীপানিদাদি যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এখন আপনি যে বলছেন আমি খুব বই পড়ি, এই বইগুলো কি পুরোনো দিনের? মানে আবার রিভিজিট করছেন নাকি নতুন লেখক-লেখিকাকে পড়ছেন? না, দুরকমই পড়ি। হ্যাঁ? এক তো নতুন লেখক-লেখিকা কিছু পড়ি সেটা যে খুব বেশি বলব না। হ্যাঁ? কারণ ইদানিংকালে নতুন লেখক-লেখিকার অনেকের সম্বন্ধে আমার বেশ আতঙ্ক আছে। যে বইটা কিনবো, একে তো বাড়িতে বই রাখার জায়গা নেই প্রায়। হ্যাঁ? তো সেই বই কিনবো, নিয়ে আসবো, তারপর পড়তে শুরু করে ভীষণ হতাশ হব। সেটা খুব মুশকিলের। হ্যাঁ? তো সেটা সাধারণত করি না। সাধারণত একদম নিশ্চিত যেটা জানি হুম, যে খুব যাদের উপর আস্থা রাখা যায় সেরকম লোকজন বলেছে যে বইটা ভালো, সে বইটা কিনে পড়ি। এবং পুরনো বই, পুরনো ক্লাসিক্স যেটা আমার পড়া হয়নি। হুম। কিছু আমার অ ন নি খুব পছন্দের বই বারবার পড়া অভ্যাস নিশ্চয়ই রয়েছে। কিন্তু এই ধরনের বই পড়ি। আরেকটা জিনিস যেটা পড়ি সেটা হচ্ছে প্রবন্ধ। ইদানিং প্রবন্ধের বই, আমি কোনো এটাই একটা জিজ্ঞেস বিষয়ের করছিলাম। উপর বই ফিকশন না নন ফিকশন হ্যাঁ, যেটা? বিষয়ের উপর বই একটা হুম, বিষয়কে ফিক্সড করে নিয়ে যে আচ্ছা ঠিক হুম, আছে এটা নিয়ে আমি একটু পড়াশোনা হুম, করব। তো তখন আমি সেটা নিয়ে হুম। বিশেষ করে কোনো লেখা যদি আমি মনে করি যে এটার উপর আমি লিখব, হ্যাঁ? তখন তো একটা একটা পড়াশোনা রিসার্চ, একটা পড়াশোনা। হুম। করতেই হয়। কিন্তু আপনি তো বাচ্চাদের জন্যেও লিখছেন। আবার মানে আমি প্রবন্ধ বা নন ফিকশন ও লিখছেন, আবার অ্যাবসোলিউট ফিকশন ও লিখছেন। হুম। তো এই যে শিফট অফ যেটাকে বলে শিফট অফ ভিশন বা শিফট অফ আ লেখালেখি, শিফট অফ রাইটিং, তো সেটায় আপনার কিরকম অসুবিধা হয় না? নাকি এটা জাস্ট ফ্রি ফ্লোয়িং? না, এটা আমার অসুবিধা হয় না। হয় না? কারণ আমার একটা অসুবিধা আছে। প্রথমত হচ্ছে যে আ গল্প লেখা, আমি ছোটদের গল্প লেখা দিয়ে শুরু করেছিলাম। মেয়েকে গল্প বলতাম, সেই গল্পগুলো মনে হলো যে আচ্ছা ও তো বেশ এনজয় করছে, তাহলে অন্য বাচ্চারা এনজয় করবে কিনা হুম, দেখি। হুম, এরকম একটা জায়গা থেকে। তারপরে ও যেরম বড় হয়েছে এবং পাবলিশারদের যেরম ডিমান্ড বেড়েছে সেরকম লিখেছি। পরবর্তীকালে বড়দের লেখাও লিখেছি। হ্যাঁ? তো আ ফিকশনটা আমার খুব spontaneously আসে, নরমালি আসে। হ্যাঁ? হুম। অসুবিধা হয় না গল্পটা ভেবে নিয়ে লিখতে। আর নন ফিকশনটা তো আমার অভ্যাস। মানে আমি তো এত বছর ধরে সাংবাদিকতার যে নন ফিকশন। লেখালেখিটা করেছি, পুরোটাই তো সেটা তো ফিচার, নন হ্যাঁ, ফিকশন সেটা তো নন ফিকশন, হ্যাঁ? যেটুকু লেখালেখি কিন্তু ওইটা একটা খুব মানে ওই লেখাটা আমার মানে কি বলবো? ওটা মানে এমনি এসেছে। এমনিই আসে আরকি। জলভাতের মতো আসে, সকালে চা খাওয়ার মতো আসে আরকি। হ্যাঁ। যেকোনো একটা বিষয় নিয়ে মানে এটা সম্প্রতি আমার একজন গত গত শনিবার দিন। গত শনিবার দিন আমি আমি নাম বলছি না পত্রিকার, সেই পত্রিকার একজন যিনি সম্পাদক, তিনি আমাকে ফোন করে বললেন যে এই সেটা একটা সরকারি পত্রিকা। তো এই যে উম আ যেকোনো সময় ইলেকশনের ডেট অ্যানাউন্স হবে আমরা হুম, জানি। হুম, হুম। তো তাহলে তো কিছু রেস্ট্রিকশন হয়ে যাবে। হ্যাঁ? তো সেই রেস্ট্রিকশন হয়ে যাবে বলে তিনি একটু চিন্তায় পড়েছেন। তো তিনি বলছিলেন যে আমার কতগুলো টপিক একটু চেঞ্জ করতে হবে। হয়তো আ ডেট অ্যানাউন্স করলে যেগুলো ভেবে রেখেছি ওগুলো যেগুলো করতে পারব সেগুলো না। নিতে পারব না। হ্যাঁ? তো ২ টো লেখা তোমাকে একটু করে দিতে হবে। হ্যাঁ? তো তা নিয়ে ২ টো লেখা করে দিতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে উনি আমাকে কথাটা বলছেন তখন শনিবার দিন রাত্রির ৮ঃ০০ ৮:৩০ হুম? এবং উনি আমাকে বললেন যে, "তোমাকে দীপানিতা শুক্রবার দিন আ শুক্রবারের মধ্যে ২৫০০ শব্দের মধ্যে ২ টো হ্যাঁ, লেখা লেখা। পাঠিয়ে দিতে হবে।" হ্যাঁ? তো আমি ওনাকে লেখা দুটো
বৃহস্পতিবার দুপুরে পাঠিয়ে দিলাম আরকি, দুটো লেখাই। তো নিয়ে খুব হাসতে, হাসতে আমাকে ফোন করে বলছে যে, "আমি জানতাম যে এটা অন্য কাউকে বলে একটু অত সহজে হবে না।" আসলে ওটা যেকোনো সাংবাদিক হলেই পারে। এটা কোনো হ্যাঁ, মানে সেটা এটা আমার ঠিক। কোনো আলাদা কৃতিত্ব নয়। এটা যারা সাংবাদিকতা লেখাটাই করে, এসে যায় লেখাটা তাদের অটোমেটিক্যালি আসে। অটোমেটিক্যালি। ওইটাই তো কাজ। হুম, হ্যাঁ, ওটা তো হুম। আচ্ছা দীপালিদা দি এই যে লিখছেন, এত বই, এত প্রিন্টে লেখা হচ্ছে। কিন্তু বলছে প্রিন্ট মিডিয়া ইস টেকিং আ ব্যাক সিট। প্রিন্ট মিডিয়া বলে আর সেই জিনিস কিছু নেই। লোকে আর পড়ছে না। বাচ্চারা আজকের জেনারেশন গল্পের বই পড়ে না। গল্পের বই সাথে কোনো সম্পর্ক নেই। উপন্যাস কি জিনিস বোধহয় সেটাও জানে না। আমার তো একেক সময় খুবই ডাউট লাগে যে আজকের জেনারেশন শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ যেগুলো আমাদের মানে চিরকালের ক্লাসিক তারাশঙ্কর, বিভূতিভূষণ আদৌ পড়ে কিনা? মানে আমি বাংলাতে বলছি। এখন ইংরেজিতে কি পড়ে আমি জানি না। কিন্তু বাংলা সাহিত্যে বলছি। তো বেশিরভাগ লোকই তো বলে, "বাংলা আমি পড়তে জানি না, বাংলা আমার আসে না" এরম টাইপের। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আপনি তো লেখিকা, আপনি তো নিশ্চয়ই কোনো টার্গেট অডিয়েন্স এর জন্য লিখছেন বা নিজের মনের খুশিতে লিখছেন। কিন্তু আপনি তো নিশ্চয়ই চাইবেন যে কেউ পড়ুক, বাচ্চারা পড়ুক কি বড়রা পড়ুক, যাদের জন্য লিখছেন। তো সে কি পড়ছে? মানে এখনো সিচুয়েশনটা কিরকম? দেখো, আমি কিন্তু সিচুয়েশনটা অতটা ঠিক ওইভাবে দেখি না, হ্যাঁ? প্রথমত একটা জিনিস বলি যে প্রিন্ট মিডিয়া যখন টেলিভিশন শুরু হয়েছিল, তখনই প্রিন্ট একটা ব্যাকসিটে চলে আসছে। আর কেউ খবরের কাগজ পড়বে না, হ্যাঁ? এটা একটা ধারণা তৈরি হয়েছিল। হুম, কিন্তু ধরো টেলিভিশন আমি বলছি মোটামুটি আমাদের রাজ্যেও টেলিভিশন বা নিউজ অ্যাজ আ চ্যানেল জনপ্রিয় হওয়াটা মোটামুটি ২০০০ আ ৩, ৪, ৫ থেকে শুরু হয়ে গেছে পুরোদমে। তারপরে কিন্তু কাগজের গুরুত্ব কমেনি। কাগজ তার ওরিয়েন্টেশনটা বদলে ফেলেছে। কিরকম? তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে কাগজের একটা খবরের কাগজে একটা খবর, হ্যাঁ? তার ১ম ১০ লাইনে যেটা আছে, ১০ লাইনে যেটা যেটা সে বলল, ১০-১২ লাইন হুম, মেক্সিমাম, হুম, সেটা তুমি টেলিভিশনে দেখতে পাবে। হুম, তারপরের ৩০ লাইন যেটা বলল, সেটা কিন্তু টেলিভিশনে নেই। সেই হুম। এক্সপ্লানেশন টা কিন্তু টেলিভিশনে নেই। সেই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কিন্তু টেলিভিশনে নেই। কিন্তু আজকাল তো লিঙ্ক দিয়ে দেয়। আজকাল যেরকম Instagram বা Facebook এ ওরা লিঙ্কটা দিয়ে দেয়। লিঙ্কটা দিয়ে কিন্তু প্রিন্ট মিডিয়া থেকে শিফট করিয়ে দিচ্ছে অনলাইন মিডিয়াতে। তো হ্যাঁ, এইটা অনলাইন মিডিয়া বা প্রিন্ট মিডিয়া হলে তো তোমার সেই লেখাই চলে আসছে লেখা হ্যাঁ, আল্টিমেটলি। আল্টিমেটলি। আল্টিমেটলি তো তোমার লেখাটাই চলে আসছে, হ্যাঁ? হুম, মানে যখনই তুমি একটা বিশ্লেষণ টেলিভিশন মিডিয়াতে তো আমি কাজ করেছি, একটা খবর তুমি ৩০ সেকেন্ড আগে দেখালে না ৩০ সেকেন্ড পরে দেখালে তাই নিয়ে মারপিট হবে। হুম। কিন্তু খবরটার ব্যাখ্যা কিন্তু তুমি পাবে না, পাবে না। হ্যাঁ? কিছু ব্যাকগ্রাউন্ড হয়তো তার সঙ্গে বলে দেওয়া হলো হুম, মেক্সিমাম যে হুম, অমুক দিনে অমুক একটা ঘটনা ঘটেছিল। হুম, কিন্তু যখন একটা তার পেছনে একটা অর্থনীতিবিদের ব্যাখ্যা থাকবে হুম, বা একটা কিছু থাকবে তখন সেইটা কিন্তু তুমি ইনস্ট্যান্টলি পাবে না। তার জন্য হুম। তোমাকে পরের দিন সন্ধ্যাবেলা এটা নিয়ে একটা শো হবে কিনা তার জন্য ওয়েট করতে আ হবে। তাতেও মারামারি হবে, ঝগড়াঝাটি হবে না তথ্যটা পাবে সেটা নিয়ে সন্দেহ থাকে। দীপান্বিতা দি এইখানে আরেকটা জিনিস বলছি। আমার সাংবাদিক এক বন্ধু সেদিনকে বলছিল যে, এই যে যেহেতু আপনার এত বছরের সাংবাদিকতার জীবন, আমি এই প্রশ্নটা করি সেটা হচ্ছে যে বলছে নাকি এখন প্রিন্ট মিডিয়া থেকেও মানে যেটা আমরা খবরের কাগজ, তার থেকে নাকি ডিজিটাল মিডিয়ার উপরে লোকের এখন অনেক বেশি হ্যাঁ, বিকজ এখানে একটা খুব অসাধারণ তথ্য পেলাম যে প্রিন্ট মিডিয়াতে সব রকম খবর আসে না। তার কারণ হচ্ছে এখানে একটা রাজনীতির খেলা চলে। ডিজিটাল মিডিয়াতে হয়তো সেই যেকোনো মানুষই তো ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। আমিও একটা ছবি পোস্ট করে হুম, দিয়ে হুম। বলে দিলাম যে এই জিনিসটা ঘটছে। তো তাই জন্যে মানুষে কিন্তু অনেক বেশি ইনফর্মড হচ্ছে অন ডিজিটাল মিডিয়া। এটা কি সত্যি কথা? কিছু জিনিস প্রিন্ট মিডিয়া বন্ধ করে দিচ্ছে বা চেপে দিচ্ছে যেটা ডিজিটাল মিডিয়ায় অটোমেটিক্যালি যেকোনো লোক কিছু একটা ছবি তুলে সেটাকে পোস্ট করে হ্যাঁ, দিচ্ছে। সেটা তো একটা তোমার আছেই। যেকোনো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেই বা টেলিভিশন একটা বৈদ্যুতিন মিডিয়াতে রেস্ট্রিকশন। এক ধরনের রেস্ট্রিকশন থাকে। যেটা তোমার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে থাকবে না। হুম, কারণ যে কেউ জিনিস পোস্ট হুম, করতে পারে। হুম, সেটার একটা ভালো দিক যেমন আছে হুম, যে এই আমরা আজকে যাকে গদি মিডিয়া বলছি বা হুম, যেরকম বলছি হুম, তারা যে খবরগুলো দিতে হুম, চাইছে না যে খবরগুলো হুম, মানুষের কাছে হুম, পৌঁছোক। হুম, হুম, যেমন আজকে যে যুদ্ধ হচ্ছে সেই হুম, যুদ্ধে ইরানের কি ভূমিকা আমরা সত্যিই অনেক সময় জানতে পারছি না বা আমেরিকাও সত্যি কোনো অসুবিধায় পড়েছে কিনা সেটা আমরা জানতে পারছি হ্যাঁ। না। তো সেইটা যেমন হচ্ছে, তেমনি আবার আ ভুল খবর, ভুল তথ্য সেটা ছবি, ভিডিও ভুল আছে তো। ছবি বিশেষ করে, হ্যাঁ? এসে যাচ্ছে তো, হ্যাঁ। ভিডিও আসছে তো। না, সেটাও তার তার সেটা সেটা মর্ফিং করা, সেটাকে চেঞ্জ করে এইটা একটা দেওয়া, ব্যাপার আছে। সেটারও ভীষণভাবে হুম, হচ্ছে। হ্যাঁ, এবার সবটাই না তোমাকে নিজের মধ্যে একটা ছাঁকনি রাখতে হবে। নিজেকে বুঝে নিতে হবে যে কোনটা তোমার, কোনখানে তুমি কত বেশি, হুম, কতটা নেবে। হুম। খবরের কাগজ কখনোই আজকে বলে নয়, চিরকালই তার একটা রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে চলে। বৈদ্যুতিন মিডিয়াও একটা রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে চলে। তবে কিন্তু সেটা ডিজিটাল মিডিয়ায় কোনো রেস্ট্রিকশন নেই। না, তবে সেটা ইদানিং যতটা বেড়ে গেছে, হ্যাঁ? হুম, ততটা কিন্তু আগে ছিল না। ছিল হ্যাঁ, না। আগে ছিল না।
আর এই যে যেটা নিয়ে আমরা আলোচনাটা করছিলাম দীপানিতাদি, যে পড়ুয়া। হ্যাঁ, পড়ুয়ার কথাটাতে আমি একটা আসি। একটা জিনিস আমি তোমাকে বলি শুভদীপ, দেখো আমি আ মফস্বলের বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি, হ্যাঁ? সাধারণ স্কুলে পড়তাম, হ্যাঁ? তখন আমরা যে সময় স্কুলে পড়ছি সেই সময় তো অন্য কোনো বিনোদনের কোনো সুযোগ ছিল না। হয় তুমি বই পড়বে অথবা তুমি মাঠে খেলতে যাবে। বছরে ১ টা ২ টো সিনেমা দেখতে যাবে। বাচ্চাদের তো আরোই নয়, হ্যাঁ? সেরকম একটা ব্যাপার ছিল। ওই সময়টা বাচ্চাদের সিনেমা না, দেখা। বাচ্চাদের সিনেমা না হলে তো দেখতে যেতে হ্যাঁ। পারব না। হ্যাঁ? তো সেরকম একটা ব্যাপার ছিল। তো সেই সময়ও কিন্তু ধরো আমার ক্লাসে যে আ ৪০ টা বা ৪৫ টা মেয়ে পড়তো, গার্লস স্কুলে পড়তাম। তার মধ্যে হার্ডলি ১০ জন গল্পের বই পড়ত। হুম, বাকিরা কিন্তু খুব গল্পের বই পড়তো বা তারা খুব রবীন্দ্রনাথ পড়েছে বা হয়তো শরৎচন্দ্র কিছু পড়েছে, কিন্তু তারাশঙ্কর পড়েছে তেমনটা কিন্তু নয়। হ্যাঁ? তা কিন্তু পড়তো না। হ্যাঁ? হুম, এটা মানে হুম। আমি কিন্তু পাঠ্যতে না তাও থাকতো। এখন পাঠ্যটা তো সবসময়ই থাকে, হ্যাঁ? এখনো এবার আছে কিনা? এখনো কিছু ছেলেমেয়ে বই পড়ে, কিছু ছেলেমেয়ে বেশ একটা বড় অংশ বই পড়ে না। হুম? হুম, বই পড়া বই পড়াটা না অত সহজ না। বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হয়। হুম। আমি বই পড়বো বলে আমার ছেলেমেয়ে বই পড়ে না, আমার মেয়ে বই না, নিয়ে আমার বসে না, মনে হয় সেখানে বাংলা মন দেওয়ার যে ব্যাপারটা, একটা কনসেনট্রেশন এর ব্যাপার, এটা না, বোধহয় চলে যাচ্ছে। কনসেনট্রেশন এর থেকেও আমার বক্তব্য হচ্ছে যে এখানে অভিভাবকদের দায়িত্ব সবথেকে বেশি। একটা বাচ্চাকে বই পড়া অভ্যাস করাতে হয়। এটা যদি তুমি না করাও তাহলে সে আর এটা বড় হয়ে হয় না সচরাচর। ওটা তোমার ছোট থেকেই করতে হবে। মানে আমি আমার মেয়ের ক্ষেত্রে দেখেছি যে আমাকে রীতিমতো মানে আমার প্রচন্ড বই পড়া অভ্যেস, বাড়িতে রাশিকৃত বই, আমার স্বামীর বই পড়া অভ্যেস, তাকেও বই পড়া অভ্যেস করাতে নেশা ধরাতে আমার রীতিমতো পরিশ্রম করতে হয়েছে। মানে এখন কেউ সচেতন পরিশ্রম। এখন পড়ে? এখন পড়ে, হ্যাঁ। ওটা করতে হয়েছে মানে ওটাও যাতে ও করে তার জন্য আমাকে রীতিমতো ভাবনা, চিন্তা, হুম। অধ্যবসায় দিতে হয়েছে হুম। আরকি। যেমন তো আমারও মনে আছে, হুম, আমাদের সময় ছোটবেলায় বলা হতো কাগজ পড়ো, খবরের কাগজ পড়ো, খবরের। এখন তো খবরের কাগজ পড়ো বলে না, কোনো বাবা-মা বলে বলে তো না। আমি শুনি না। হ্যাঁ। সেলসম্যান পড়ে আমি হ্যাঁ, সেলসম্যানটা বড় ভালো ইংরেজি লিখতে হ্যাঁ, পারত। সেলসম্যান হ্যাঁ, ভালোভাবে ভালো পড়ো। ইংরেজি হ্যাঁ, লিখতে হ্যাঁ, পারত। হ্যাঁ, এক্সাক্ট। আমার বাবার যেরকম ছিল যে, "তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে একটা গল্পের বই কিনে দেবো। তুমি যদি হুম, অমুক করতে পারো তাহলে তোমাকে একটা গল্পের বই কিনে দেবো।" হুম। ওরকম করে, করে অভ্যাস করিয়েছিল। হ্যাঁ? হ্যাঁ, তো হ্যাঁ। এটা অভ্যাস করাতে হয়। আর আরেকটা জিনিস হয়েছে ইদানিং সেটা আমি বলব একদিক থেকে ভালো সেটা হচ্ছে এই অডিও স্টোরি যেটা। এটা কিন্তু লোকের শোনা অভ্যাস হয়েছে এবং হুম। এটা আ সেটাও খুব স্পেসিফিক। এখানে একটা খুব মজার জিনিস দীপানিতাদি, এই পরিপ্রেক্ষিতে একটু প্রশ্নটাও করি। আপনি তো লেখিকা, গল্প লিখছেন, ফিকশন লিখছেন। এই যে অডিও স্টোরি, আপনি যদি অডিও স্টোরি কথাই যখন এলো, যেটা লোকে শুনছে, আপনার কি মনে হয় না যে সেটাও প্রচণ্ড একপেশে? এইদার ভৌতিক নয়তো হ্যাঁ, হ্যাঁ, থ্রিলার। হ্যাঁ। অবশ্যই। আজকে একটা রামের সুমতি আমি জানি না, হয়তো লোকে শুনছে। বলছে একটা বা একটা লালু। এই যে এই যে ছোট খুব সাধারণ কিছু গল্প, এইগুলো কি মানুষে শোনে? নাকি সারাক্ষণ একটা গা ছমছমে ভূত, এই যে এই যে যেগুলো সাসপেন্স, এই যে একটা আমি নামই বলছি আরকি, একটা সাসপেন্স এর তো একটা সিরিজ আছে। ইনফ্যাক্ট এই যে রেডিও মির্চির সানডে সাসপেন্স, বলতে কোনো বাধা নেই। এটা তো একটা ট্রেন্ড সেটার। কিন্তু হ্যাঁ। আমার মনে হয় একটা এমন ট্রেন্ড সেটার যেটা শুধু মানুষকে বোধহয় ওই সাসপেন্স থ্রিলারের দিকেটাই বেশি ঠেলে দিয়েছে। সেটা তো উনাদের কোনো দোষ নেই, আমরাও সেটাকে অ্যাবসর্ব হুম, করেছি। হুম। তো এইটা আপনার কি মনে হয় যে আমরা শুধু থ্রিলার, সাসপেন্স, খুনোখুনি, ভৌতিক, ভূত, মানে সারাক্ষণ একটা শিহরণ ব্যাপার। কিন্তু কোনো একটা নির্ভেজাল সুন্দর গল্প, সেটা কি মানুষে অডিও স্টোরিতে শুনবে? আপনার কি মনে হয়? এইটা না জানো তো এটা একটা অদ্ভুত vicious circle মানে এই যে মানুষ চিরকালই একটু ভূত-টুত পড়তে-টড়তে ভালোবাসে। লীলা মজুমদার অনেক কাল আগে মনে বলেছিলেন হয়, মানে যে হতে পারে। আ হ্যাঁ। এরকম আম পাবলিশারকে যদি জিজ্ঞেস করি কিসের গল্প দেবো? তাহলে বলবে চোরের গল্প দিন আর নয়তো ভূতের গল্প দিন। হ্যাঁ, ভালোবাসে। বাচ্চারা তো বিশেষ করে ভালোবাসে। তারপর ঠিক আছে। আজকে কি লোকে মনোজদের অদ্ভুত ভারী শুনবে? এক্সাক্টলি আমি ওটাই বলতে চাইছি যে মুশকিলটা যেটা হয়েছে যে এই সাসপেন্স আগ্রহ মানুষের আছে এটা বুঝতে পেরে একদিকে যেরকম আ শ্রোতারা শুনছে, অন্যদিকে তেমনি চ্যানেল যারা করছে হুম, তারাও ক্রমশ ওইটাই ফিড করে যাচ্ছে। এবং ওইটা করতে এখন একটা এক্সট্রিম পয়েন্টে পৌঁছে টায়ারিং, গেছে। খুব হ্যাঁ? টায়ারিং। লোকের পক্ষে অসুবিধাজনক হয়ে যাচ্ছে। আমি কিন্তু উল্টোটা যে হয়, হ্যাঁ? তার একটা আমি উদাহরণ দিচ্ছি। এই সানডে সাসপেন্স বা এগুলো হচ্ছে কি এদের ক্ষেত্রে এরা এদের ঝুঁকি নেওয়াটা কঠিন। হুম, একটা জিনিসের আমি নিজে একটা প্রাইভেট চ্যানেলে চাকরি করে দেখেছি তো বেসরকারি জায়গাতে, যে একটা এদিক থেকে ওদিক হলে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হুম, হয়, কি ধরনের অসুবিধা হয়। কিন্তু আমাকে একবার আকাশবাণী থেকে একটা গল্প বই পড়বে আরকি ওরা এরকম চেয়েছিল। যথারীতি থ্রিলার বা ওরকম থ্রিলারই চেয়েছে। তো ওরা যে মাপ বলেছিল, একটা হুম, গল্পের মাপ থাকে তো যে এত শব্দ ৬,৫০০ হুম, না হুম। ৭,০০০ এরকম একটা শব্দ। তাতে আমার সেরকম থ্রিলার ওই মাপের ছিল না। হ্যাঁ?
তো আমি ওদের ৩ টে গল্প পাঠিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে প্রেমের গল্প, আর একটা মানে প্রেম এবং মানে মানবিক সম্পর্কের গল্প। আর দুটো একটু একটা একটু থ্রিলার মতো, আরেকটা কাছাকাছি একটা হুম, ম্যাজিক রিয়ালিজম এর হুম, গল্প। তো ওরা কেন জানি না ভেবেচিন্তে ওই প্রেমের গল্পটাই সিলেক্ট করল। হ্যাঁ? তো নিয়েছে, ঠিক আছে। আবার হুম, আমি ভুলেও গেছি। হ্যাঁ? হুম, তার মাস ৩ এক পরে একদিন হঠাৎ ওই ছেলেটি ফোন করেছে যে আমার কাছে গল্প নিয়েছিল। সে আমাকে বলছে যে, "দীপায়ন দিদি, আমরা না খুব আশ্চর্য হয়ে গেছি জানেন তো, আপনার ওই গল্পটা তো আমরা ব্রডকাস্ট করেছি। সেই গল্পটার সাংঘাতিক ভালো টিআরপি এসছে বাহ! এবং অজস্র কমেন্টস এসছে যে তাদের গল্পটা ভালো লাগছে।" বাহ! হ্যাঁ? তো আমি বললাম যে তার মানে এটা কিন্তু আই হ্যাঁ, ওপেনার। এটা একটা আই আমি ওপেনার। বললাম যে, "আপনারা তার মানে বুঝতে পারছেন তো যে অন্য ধরনের গল্প এটা লোকে চলে। চায়? হ্যাঁ। হ্যাঁ, তো আপনারা নিতে পারেন সেরকম গল্প।" এবং ও আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল। আমি দেখলাম পড়ে যে মানে লোকে যেরকম উচ্ছ্বসিতভাবে হুম, বলেছে, হুম। সেটা আমার নিজেরও খুব ভালো লাগলো। ভালো লাগলো। যে একটা তোমাকে তো চেঞ্জ, একটা অল্টারনেটিভ শিফট। দিতে হবে। একদম, তুমি তো একদম, দেবে তাকে ভালো খাবার। একদম, তুমি যদি একদম। ক্রমাগত পচা খাবার দিয়ে যাও, হুম। তাহলে পচা খাবারই অভ্যাস হয়ে যাবে। এই হুম। পচা খাবার গল্প আলাদা। এই পরিপ্রেক্ষিতে দীপান্বিতা দি আরেকটা আপনাকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আজকের দিনে যখন আমি একটা ওয়েব সিরিজ দেখছি, সে হিন্দি বাংলায় যা বলছি, এবং ধরুন কোনো গল্পর বইও পড়ছি। সাহিত্যে এখন অত্যন্ত মডার্নাইজেশন এর ফলে যেটা হচ্ছে, খুব নোংরা কথার একটা প্রচলন হচ্ছে। অশ্রাব্য গালাগালি, মানে যে গালাগালি আমার না দিলেও চলে। এত বছর তো সিনেমা হয়েছে, সেখানেও হুম। আমরা রাগ দেখিয়েছি, ক্রোশ দেখিয়েছি। কিন্তু সবসময় যে গালাগালি দিয়ে কথা বলা সেটা না। কিন্তু এখানে একটা ট্রেন্ড বলছে যে গালাগালি ইস নাও আ পার্ট অফ আওয়ার colloquial ল্যাঙ্গুয়েজ। মানে একটা লোককে দুম করে কোনো নোংরা কথায় সম্বোধন করাটা আজকাল আর তার গায়ে লাগে না। বিকজ সে ভাবে যে এটা তো একটা কমন colloquial ল্যাঙ্গুয়েজ। তো একজন লেখিকা হিসেবে, মহিলা লেখিকা হিসেবে আপনিও কি এই জাতীয় লেখার দিকে যাচ্ছেন? বিকজ কেন বলছি? তার কারণ হলো, যখন আমি ওয়েব সিরিজ দেখছি, বাংলা ওয়েব সিরিজ দেখছি, সেখানে কিন্তু আমি দেখছি যে সেখানে যার গল্প, তিনি মহিলা। যিনি স্ক্রিপ্ট লিখেছেন বা সিনেমাটোগ্রাফি করেছেন, তিনিও মহিলা। এরকম আমি অনেক দেখেছি। যেখানে কিন্তু এরকম উচ্চস্বরে খুব নোংরা ভাষায় কথাবার্তা এবং ভালগারিটি। ছবিতে ভালগারিটিটা আমি বলছি না। কিন্তু আমি বলছি যে ধরুন এই যে নোংরা ভাষা, এই ভাষাটা কি একটা সাংঘাতিক চেঞ্জ আসছে আমাদের বাংলা ভাষার সাহিত্যে? আমি এটার সঙ্গে একদমই একমত নই। মানে আমি মা লেখিকা, মহিলা সব বাদ দাও। মানুষ হিসেবে আমার সামনে খারাপ কথা বললে আমার খুব গায়ে লাগে। রাস্তায় চেঁচিয়ে বলতে গেলেও আমার খুব বিরক্ত লাগে। হুম। এটাকে আমি একেবারে মনে করি না পার্ট অফ আওয়ার কালচার। কোনোভাবেই কোনো খারাপ কথা কোনো সংস্কৃতির কিন্তু ওটা তো অন্তর্গত আসছে। হতে হতে পারে না। আসছে এবং আসাটা খুব দুঃখের। হ্যাঁ? এটা আসছে একটা আমি মানে এটা খুব যে এটা কিন্তু মূলত অবাঙালি সংস্কৃতি থেকে বেশি আসছে। এই যে ধরনের শব্দগুলো এখন হুম, ব্যবহার হয়, হুম। সেই শব্দগুলো কিন্তু বাঙালিরা জেনারেলি বাঙালিরা বলত না। সাধারণভাবে ব্যবহার করত না। এক ধরনের অবাঙালি প্রভাব আমাদের সংস্কৃতিতে বিভিন্নভাবে পড়ছে, তার মধ্যে এটাও পড়ছে। ভাষার মধ্যে ভাষার সমৃদ্ধির জন্য হুম, কলোকিয়াল শব্দ ব্যবহারের একটা যৌক্তিকতা আছে। হুম, তাতে ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু সেই নোংরা শব্দ অবশ্যই নয়। কেন আমি নোংরা শব্দ ব্যবহার করব? আমার তো কোনো প্রয়োজন নেই। যেমন হুম। একটা আ ভালো সিনেমাতে একটা নুড দৃশ্য থাকতেই পারে। একদম, হ্যাঁ? কিন্তু সেটা একদম। সিনেমার প্রয়োজনে অফ যদি আসে। কোর্স। কিন্তু আমি যখনই সেটাকে অকারণে ব্যবহার করব, এবং ভালগারি ভাল ভাবে ভা দেখাবো। হ্যাঁ, 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 তখন তখন যখন দেখাবো, অশ্লীলভাবে যখন দেখাবো, তখন তো সেটা শিল্প থাকে না। একদমই হ্যাঁ? থাকে না। সুতরাং আমি এটা একদম এই সমর্থন এই এই করি না। থিন লাইনটা, এই যে শিল্প আর না শিল্প, এটা কিন্তু আমার মনে হয় আজকাল যেটা আমাদের চোখে এত আসে না, মানে দীপালিতাদি, আমার একেক সময় খুব মনে হয় যে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? ইনফ্যাক্ট যখন আপনি Instagram রিলস দেখবেন, ওইগুলোর মধ্যে এত বেশি সেক্সুয়াল হুম, কনটেন্ট, হুম। মানে একমাত্র কি মানুষের যৌনতাকেই ভাল লাগে? এটা কি আপনার মনে হয়? মানে না, একেবারেই নয় এবং ওটা একটা সাময়িক আনন্দ এবং সাময়িক উচ্ছ্বাস। মানুষ এত বেশি এই মানে নিজের উত্তেজনাটাকে মানে একটা উত্তেজনার মধ্যে দিয়ে সময় কাটানোটাকে হুম, এত বেশি অভ্যাস করে ফেলেছে। প্রতি মুহূর্তেই আমাদের আ টেলিভিশন নিউজে হোক, খবরে হোক, আমাদের আ সাহিত্যে হোক, সবসময় মানুষ একটা সাময়িক একটা উত্তেজনা খোঁজে। হুম, সেই উত্তেজনাটা না পেলে তাদের মনে হয় যেন জিনিসটা ভীষণ জীবনটা ভীষণ ডাল হয়ে যাচ্ছে। ডাল হয়ে গেছে। হ্যাঁ? এইগুলোর থেকেই এটা আসছে। এছাড়া এর কোনো সো ইটস আ হ্যাঁ, চেঞ্জ ইন দ্যা সোসাইটাল, একটা বোধহয় হুম। একটা সামাজিক কোনো চেঞ্জ এবং না? আমার ধারণা এটা খুব মানে চিরস্থায়ী হবে না। কারণ এটা এক ধরনের একটা কালচারাল ডিকে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ? সেটা বিভিন্নভাবে হচ্ছে, পলিটিক্যালি হচ্ছে, অন্যান্য দিক থেকেও হচ্ছে। সেই জায়গাটা যদি আমরা কমব্যাট করতে পারি, তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। হুম।
হুম। এবারে আমি এই কথার পরিপ্রেক্ষিতে কথায় যেরকম কথা বাড়ে দীপানিতাদি, এই যে পলিটিক্যাল কথাটা আপনি বললেন, রাজনীতি। হুম। রাজনীতি তো এখন আমাদের এখানে একদম মানে আগুনের মতো জ্বলছে ভারতবর্ষে। কেন? সারা ওয়ার্লড এ জ্বলছে। এই রাজনীতি আ এবং এইটা তো আপনার লেখাতে প্রচুরবার আসছে। মানে রাজনীতির প্রেক্ষাপট কিন্তু আপনার অনেকে লেখায় আসে। আসছে এবং আপনি বোধহয় একটা সার্টেন টাইম এর রাজনীতিকে খুব আপনার মানে আমার যতদূর মনে হয় আপনার খুব ফোকাস মানে ওই 97 90s এর যে রাজনীতি বা আমি জানি না আপনি কখনো 70s এর রাজনীতি নিয়েও লেখালেখি করেছেন? মানে 70s এর রাজনীতি নিয়েও লেখালেখি আছে। মানে নকশাল হুম। যে টাইমটা। তো এই রাজনীতির এখন আপনার কি মনে হয় অ্যাজ আ সাংবাদিক এবং অ্যাজ আ লেখিকা এই মুহূর্তে রাজনীতির কতটা রোল আছে আমাদের সাহিত্যে? মানে কিভাবে আসছে সাহিত্যে রাজনীতি? মানে রাজনীতির যে খেলাটা আমরা দেখাই, যেটা গল্পে আসছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল রাজনীতি বলে আমার মনে হয় না। সেটাও এত বেশি ড্রামাটাইজড করে আমরা দেখাই। রাজনীতি মানেই গোলাগুলি, খুন, রেপ এইগুলো যেন আজকের দিনে প্রচণ্ড বেড়ে গেছে। আমি কিন্তু সাহিত্যের পরিপ্রেক্ষিতে বলছি। তো সেটা কি অ্যাকচুয়ালি ঘটছে বলেই কি এগুলো বেশি এসে যাচ্ছে? মানে আমি সেটাই জানতে চাইছি। হাউ রাজনীতি ইস প্লেইং আ রোল ইন আওয়ার কন্টেম্পোরারি লিটারেচার? দেখো আমি খুব সত্যি কথা বলছি। আমার নিজের যেটা মনে হয় যে contemporary literature তুমি যদি ধরো, মানে আমার সময়ে আমার চারপাশে যারা লিখছেন, তাদের লেখায় কিন্তু আ সৎ রাজনীতি খুব কম। হ্যাঁ? এবং তারা নিজেরা যে যাপনের মধ্যে দিয়ে গেছেন, যে সৎ সময়ের রাজনীতি মানে কি? মানে সৎ রাজনীতি বলতে আমি বলতে চাইছি যে সেটাই বলতে চাইছিলাম যে যাপনের মধ্যে দিয়ে তারা গেছেন। ধরো আমি তো 90s এ ব আ ছিলাম। আমি তো 90s এ কাজ করেছি। হ্যাঁ, অফ হ্যাঁ? কোর্স হ্যাঁ। ফলে আমি আমার চারপাশটা দেখেছি। আমি যখন সেই সময়টাকে নিয়ে লিখছি তখন আমি যদি নিজে যদি dishonest না হই তাহলে তো আমি সৎ রাজনীতির কথাই লিখব। হুম, হুম। বা নকশাল আন্দোলনের সময়কে নিয়ে আমি হয়তো নকশাল আন্দোলনের সময় অনেকটা ছোট ছিলাম। হুম, আমি শুনেছি, হুম, পড়াশোনা করেছি। একদম হ্যাঁ? হ্যাঁ। কিন্তু অনেকে আছেন যারা লিখেছেন যারা সেই সময়টার মধ্যে হুম, দিয়ে হুম, গেছেন। হুম। হ্যাঁ? প্রচুর ছবি, প্রচুর প্রচুর ছবি হয়েছে। ছবি। সেগুলো এক ধরনের ডকুমেন্টেশন হয়েছে। তাদের নিজের বাস্তব অভিজ্ঞতার হুম, মধ্যে দিয়ে হয়েছে। হুম, তাদের যাপনের মধ্যে দিয়ে সেটা হুম, এসছে। এটাকে আমি সৎ রাজনীতি বলছি। হুম, হ্যাঁ? কিন্তু যখন পুরো জিনিসটা বানানো হয়ে যাচ্ছে, হুম। হ্যাঁ? তোমার চারপাশে যেটা ঘটছে মানে তুমি লিখছো সময়টা আজকের দিনে দাঁড়িয়ে ২০২০, ২১, ২২, কিন্তু তুমি যে ঘটনাগুলো লিখছো বা ঘটনার থেকে আমি বলছি যে প্রেক্ষিতটা লিখছো, সেটা যদি তোমার বানানো হয়, তখন তাহলে কিন্তু সেটা আর সৎ রাজনীতি থাকে না। হ্যাঁ? হুম, এই জিনিসটা ভীষণ রকম ঘটছে এবং এটা খুব দুঃখের কথা যে আমরা একটা কিন্তু অসম্ভব ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছি। গত একদম, কয়েক বছর একদম, ধরে সাংঘাতিক একদম। রকম ক্রাইসিস হুম, এর মধ্যে দিয়ে। সেটা তোমার একেবারে সেই পরিযায়ী শ্রমিকের সমস্যা থেকে শুরু করে আরো নানা ধরনের নানান সমস্যার ধরনের। মধ্যে দিয়ে। কিন্তু তুমি কি শুভদীপ, তুমি কি কোনো লেখা দেখেছো যেখানে আ এই ধরনের আ এই যে ঘটনাগুলো ঘটছে তার কোনো প্রতিফলন আছে? নেই কিন্তু। হুম। আজকের দিনে যে লেখকরা যারা লিখছেন, তারা কেউ এই যে সমস্যাগুলোর মধ্যে এই যে এত একটা 'হোমবাউন্ড' দেখেছেন? আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। অসম্ভব ভালো একটা ছবি, হ্যাঁ? তো এই যে এই পরিযায়ী হ্যাঁ, শ্রমিক। পরিযায়ী শ্রমিক নিয়ে এবং এই যে এত কত মানুষের চাকরি চলে গেছে আমরা জানিই না। না। হ্যাঁ? বহু মানুষের কিন্তু হুম, একদিনের নোটিসে চাকরি হুম, চলে গেছে। হুম, বহু হুম, লোকের। হুম, হ্যাঁ? তো সেগুলো আমরা জানতেই পারিনি। কিন্তু সেইটা নিয়ে একটা লেখা নেই। একটা শব্দ পর্যন্ত কেউ খরচ করছেন না। হুম, তো এইটা তো খুব দুঃখের। আমি আমার লেখাতে রাজনীতি আসে। তার কারণ আমি রাজনীতি সচেতন মানুষ। আমি ছাত্র জীবনে রাজনীতি করেছি। এবং আমি সবসময়ই রাজনীতির সঙ্গে আমি একটা সম্পৃক্ত হুম, থেকেছি। হুম, আর যেহেতু সাংবাদিকতার সূত্রে আমাকে রাজনৈতিক খবর করতে হয়েছে, রাজনৈতিক বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে হুম, যেতে হয়েছে। হুম। ফলে খুব স্বাভাবিকভাবে আমার এতে রাজনীতি আসে। আসে। এবং আরো একটা কারণে আসে, সেটা হচ্ছে যে আমি সাংবাদিকতা করতে গিয়ে বুঝতে পেরেছি যে অনেক কিছু আমরা দেখাতে পারি না। হুম, অনেক কিছু আমাদের চারপাশে ঘটে হুম, যেটা আমার দেখানোর ক্ষমতা নেই। হুম। তো আমার যদি একটু লেখার ক্ষমতা থাকে তাহলে আমি চেষ্টা করি কেন? সেটাকে তুলে ধরার, এক্সাক্টলি, সেইটুকু। এক্সাক্টলি, এক্সাক্টলি। সেটাই। হুম। আচ্ছা দীপানিতাদি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে যে যেটা এখন মানে যেটা সেলিব্রেশন একটা বেসিক্যালি সেটা হচ্ছে যে ১৯শে মার্চ ২০২৬ আপনার লেখা গল্প 'অন্তর্ধানের' নেপথ্যে তার বেস করে একটা ছবি রিলিজ করছে 'কর্পূর'। এই পুরো ফিলিংটা কিরকম? এটা আমার উপন্যাস থেকে বা লেখা থেকে তৈরি ১ম ছবি। হ্যাঁ? এর আগে কোনো ছবি বা ওটিটি বা ইত্যাদি কিছুই হয়নি। নাটক হয়েছে কয়েকটা। ফলে ন্যাচারালি আমার কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং খুব ফিলিংসটা নিশ্চয়ই খুব ভালো। হ্যাঁ? কিন্তু যেটা এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই উপন্যাসটা লেখার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল।
কারণ এটা একটা ভেরি কমপ্লেক্স। হ্যাঁ, বাস্তব ঘটনার ভিত্তিতে উপন্যাসটা লেখা। হ্যাঁ? তো সেইটা কিন্তু বাস্তব ঘটনার ভিত্তিতে উপন্যাসটা লেখা হলেও ওখানে যেটা ঘটেছিল সেটা তো আমি পুরোপুরি এখানে রাখিনি এবং ওটার শেষ কোনো জানা যায় না। আমার যেটা অন্তর্ধান যার অন্তর্ধান নিয়ে লেখা তিনি কি হলো শেষ পর্যন্ত বাস্তবে তার কোনো ক্লু নেই। ফলে ওই জিনিসটা আমাকে মানাতে হয়েছে। হ্যাঁ? এই পুরো জিনিসটা মানে কিভাবে বানাবো, কিভাবে সেটা বাস্তবোচিত হবে, হ্যাঁ? হুম, একটা লোকে ওটা পড়লেই বুঝতে পারবে ওই সময়কার লোকজন যা আছে হুম, ওই গল্পটার উপর হুম, ভেবে হুম, করছে। তাদের সেন্টিমেন্টকে আঘাত না করে হুম। আবার এটার মধ্যে দিয়ে যে এক ধরনের একটা দুর্নীতি, এক ধরনের একটা অন্যায় হয়েছিল সেটাকে তুলে ধরা। কারণ ওই মেয়েটির মাকে আমি দেখেছি, হ্যাঁ? ও আমার নিজের চোখে আচ্ছা। দেখা। হ্যাঁ? তো এই মানে যে মৌসুমীর যে চরিত্রটা যেটা হ্যাঁ, ঋতুপর্ণা করছেন। ঋতুপর্ণা করছে যেটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হয়েছিল। ফলে আমি খুব যত্ন করে মানে খুব ভেবে চিন্তে যত্ন করে উপন্যাসটা লিখেছিলাম। অরিন্দম শীল যখন আমাকে বললেন, উনি মানে আমি ওনাকে বলিনি কিন্তু উনি নিজেই উপন্যাসটা পড়েছিলেন। তখন উপন্যাসটা আমার বই বেরোয়নি। আমার একটা হুম। শারদীয়া সংখ্যায় বেরিয়েছিল এবং সেটা বোধহয় একটা ফেসবুকে একটা রিভিউ বেরিয়েছিল। সেই রিভিউটা পড়ে উনি উপন্যাসটা পড়েন। হ্যাঁ, উপন্যাসটা পড়ে প্রচন্ড উৎসাহিত হয়ে আমাকে ফোন করেছিলেন যে এরকম। তো উনি কতগুলো বাস্তবসিদ্ধ প্রশ্ন করেছেন যেটা কোনটা কে, কোন চরিত্রটা কাকে ভেবে লিখেছেন ইত্যাদি। ও! তো সেটা আমি এখানে আর বলছি না। কিন্তু উনাকে আমি বলেছিলাম, কিন্তু হ্যাঁ। এরকম ভেবে লিখেছিলেন নাকি? হ্যাঁ, কারণ খানিকটা তো বটেই, হ্যাঁ? ও! তো আচ্ছা। সেটা মানে আপনি লিখেছি। কি যখন গল্প লেখেন এরকম চরিত্র ভেবে, ভেবে না, না এটা তো ঋতুপর্ণা ওটা না, ঐরকম চরিত্র ও বলছি না। আচ্ছা। আমি বলছি ম উপন্যাসের চরিত্র। ও আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। উপন্যাসের যে ও আচ্ছা, চরিত্রগুলো আচ্ছা। সেগুলো বাস্তবে তো ছিল হুম, বা হুম, হুম, আছে। হুম, 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 হ্যাঁ? হুম। কোন চরিত্রটা আসলে কে, ও আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। সেইটা উনি জিজ্ঞেস খুব করেছিলেন। ভালো এটা সাংঘাতিক ensemble স্টার কাস্ট কিন্তু। হ্যাঁ, ঋতুপর্ণা, ব্রাত্য বসু, হ্যাঁ, কুনাল কুনাল ঘোষ ঘোষ, করেছিলেন। তারপরে হ্যাঁ, অদিতি, অনন্যা, অনন্যা অনন্যা করেছে, অনন্যা অনন্যা মন্ড করেছে, লহমা করেছে, লহমা লহমা ভট্টাচার্য করেছেন। করেছে। গৌতম ভট্টাচার্যের মেয়ে না? হ্যাঁ, হ্যাঁ। লহমা ভট্টাচার্য। আর অর্পণ আ হ্যাঁ। তো করেছে। খুব ভালো খুব স্টার কাস্টটা ভালো। অরিন্দম শীলের ছবিতে এমনিতে ওনার খুবই ছবি একটা ভালো ভালোই স্মার্ট হয়। মেকিং হয়, কিন্তু ভালো হ্যাঁ, হয় মানে দেখা যাক। বাট again I reserve certain comments কিন্তু আ যেটা বলছি আরকি সেটা হলো যে দীপানিতাদি যেটা আমি জানতে চাইছি যে কিন্তু আমি না ট্রেলারটা দেখেছি। ঠিক আছে? আমার ট্রেলারটা খুব ভাল লেগেছে। এর সাথে, সাথে যে এই প্রমোশনে এখন ঋতুপর্ণা সেনগুপ্তরও প্রচুর ইন্টারভিউজ দেখেছি। হুম, আর একটা ইন্টারেস্ট আছেই আপনার গল্প নিয়ে। যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি না অনেক জায়গায় বলতে দেখেছি যে এটা কাহিনী দীপান্বিতা রায়। এটা কিন্তু উনি অনেক জায়গায় বলছেন। কিন্তু আমি যখন ট্রেলারটা দেখি, সেখানে আমি দেখি যে লাস্ট সিনে মানে লাস্ট যখন ট্রেলারটা শেষ হচ্ছে সেখানে গল্পের ক্রেডিটটা দীপান্বিতা রায় লেখা ছোট, ছোট করে। কিন্তু এখানে আমার মনে হয় যে গল্পকার কে? মানে কাহিনীকার কে? সেটা বোধহয় আরেকটু প্রোপাগেট করলে ভালো হয়। আমি জানি না এটা কিন্তু আমার মনে হয় যে এটাই কি ট্রেন্ড, এটাই কি ব্যাপার? নাকি ধরুন আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমি কম্পেয়ার করছি না। আমি জাস্ট বলছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প আসছে তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মনোজদের অদ্ভুত ভারী। সেটাও বানানো হয়েছে। কিন্তু এইবারে আমি আপনাকে যেটা বলছি যে সেই জায়গাটাতে কি আপনি নেই? নাকি এখনো আপনি সেই জায়গাটায় পৌঁছননি যে ইটস আ সেলেবল ফ্যাক্টর যেটাকে বলে? হ্যাঁ, এটা তো সত্যি কথা। দেখো এটা ১ম ছবি, হুম। হ্যাঁ? আর আমি ওই ছোটদের গল্প হলে আমি তাও একটা ভাবতাম। কিন্তু বড়দের গল্পের ক্ষেত্রে আমার নামে ছবি বিক্রি হবে। বা আমার নামে নামে যে ছবি বা বিক্রি করেন ছবি মানে দর্শক আসবে, চোখে পড়া। হ্যাঁ, আমি সেটা কিন্তু একবারও আপনার নামে বিক্রি বা আপনার নামে দর্শক টানার কথা বলিনি। হুম, সেই জায়গাটায় হয়তো আপনি নন। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি দীপান্বিতাদি যে নামের প্রোপাগেট করা যে হ্যাঁ, দীপান্বিতা রায়ের কাহিনী অবলম্বনে তখন হ্যাঁ, কিন্তু সেটা লোকে মানুষের নিশ্চয়ই চোখে পড়লে পড়লে না একটা ছবি ইনফেক্ট আমি সেদিনকে পরিচালকের একটা কথায় বলছিলেন পরিচালক যে, "আমার ছবি কর্পূর।" স্বাভাবিক কর্পূর তো উনারই ছবি। হুম, কিন্তু অন্তর্ধানে নেপথ্য যে গল্পটা সেটা তো আপনার। গল্পটা তো ইস দ্য বেসিক। এক্সাক্টলি। তো সেই জায়গাটাতে আপনার নামটা অতটা কি আসছে বা ওটা কি আপনার মনে হচ্ছে যে যা হচ্ছে ঠিকঠাকই? না, সেটা নিশ্চয়ই একটু দুঃখের ব্যাপার। আরেকটু বেশি আসলে ভালো হতো। হুম। হ্যাঁ, কিন্তু যেহেতু ১ম যেমন বার আমি দহন, হ্যাঁ, দহন যখন রিলিজ করেছে আজ থেকে অত বছর আগে, ঋতুপর্ণ ঘোষের ছবি দহন সবাই জানে। কিন্তু প্যারালালি সুচিত্রা ভট্টাচার্যের যে স্টোরি দহন সেটাও কিন্তু জানতো এবং তার জন্য কিন্তু বইটা প্রচুর বিক্রিও পরে হ্যাঁ। হয়েছে। সেটা অবশ্য আমার ক্ষেত্রেও হয়েছে। সেটা খানিকটা আমার নিজের ভূমিকা ছিল। সেটা আপনি তো আমি প্রচুর সর্বোচ্চ বলেছি যেটা আমার লেখা এবং বইটা না এটাও ঠিক যে ১ম যখন ছবিটার নামটা অ্যানাউন্স হলো, তখন অরিন্দম শীল একটা ছোট আম
ওই ক্যাপসুল মতো করেছিলেন, হ্যাঁ? ট্রেলার মতো একটা ক্যাপসুল মতো। সেখানে কিন্তু উনি পরিষ্কার শুরুতেই বলেছিলেন যে, "আমি ঋতুকে ফোন করে বললাম যে দীপান্বিতা একটা আচ্ছা, উপন্যাস লিখেছে" ইত্যাদি। এবং ওইটা কিন্তু টেলিকাস্ট হওয়ার পর বা বিভিন্ন জায়গায় প্রচারিত হওয়ার পর আমার বইটা ভালো বিক্রি হয়েছে। আচ্ছা, প্রচুর লোকে বইটা কিনেছেন। আচ্ছা। তবে নিশ্চয়ই এটা তো চিরকালই বোম্বাইয়ের বোম্বেটাতে লালমোহন গাঙ্গুলি খুব দুঃখ পেয়ে বলছিলেন যে, "নামটা কোথায় থাকবে আমার?" তো তো লেখকের নাম সিনেমাতে হ্যাঁ, থাকা হ্যাঁ, আরেকটু বেশি থাকলে সবাই লেখকেরও খুব হ্যাঁ। ভালো লাগে। এটা আমার ধারণা, যদি ভগবান করুন আরকি, যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ছবিটা দর্শকের পছন্দ হলো, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ? তাহলে এট এট হয়তো পরবর্তী সময়ে আমার হুম, নিজেরও দাবিটা একটু হুম, বেশি থাকতে হুম, পারবে হুম, বা পরিচালকেরও মনে হবে যে এটা হুম, দেওয়া উচিত। হুম, হুম। এবং এখানে একটা কথা আমি তোমাকে বলব শুভদীপ, এটা কিন্তু আ বহুদিন বাদে একজন লেখকের উপন্যাসের উপন্যাস নিয়ে ছবি তৈরি হচ্ছে, হ্যাঁ? এটা একদম এটা ঠিক। একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে যে পরিচালক যিনি, তিনি গল্পও লিখতে পারেন, তিনি চিত্রনাট্যও লিখতে পারেন, হ্যাঁ। তিনি মিউজিক ডিরেক্টর হতে পারেন, সবাই সবকিছু কিন্তু করতে পারেন। অরিন্দম শীল স্পেসিফিক্যালি সাধারণত কিন্তু করেন না। জেনারেলি কিন্তু হুম। উনি যেমন সাধারণত 'মিতিন মাসি' হ্যাঁ, সিরিজই করেছেন, বলুন দুটো বা সিরিজ ধরুন করেছেন, হ্যাঁ। এই যে শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে যেটা করেন উনি সবর করেন, 'সবর' হ্যাঁ, সবর করেন। সেটাও তো উনি কিন্তু ইয়ে থেকে, উপন্যাস উপন্যাস ভিত্তিক। থেকে বা বাংলা থেকে না। কিন্তু বাকিরাদের তো একদম মানে লেখাটা যে একটা আলাদা এক্সপার্টাইজ, হুম। এটা যে সবাই চাইলেই করতে একদম, পারে না, একদম ১০০ এইটা বার। কিন্তু অথচ একদম। সত্যজিৎ রায় বলো, তপন সিনহা বলো, তরুণ মজুমদার অফ বলো, কোর্স প্রত্যেকে কিন্তু গল্প। ধ্রুপদী সাহিত্য থেকে হুম, নিয়ে হুম। ছবি তৈরি ছবি করেছেন। এবং করেছেন। একদম। সুতরাং ছবির গল্পটা যে খুব ইম্পোর্টেন্ট। আমি জানি না, যদি কর্পূর সত্যিই মানুষের ভালো লাগে, হ্যাঁ। তাহলে তখন হয়তো সেটা একটা আর গুরুত্ব পাবে। কাহিনীটা যেটুকু আমি থেকে দেখেছি, আপনার ট্রেলারটাও দেখলাম যে খুব সুন্দর করে বানানো বলে আমার মনে হলো। এবারে ছবিটা কিরম হবে আমি জানি না। আর বড়, বড় ফেসেস আছে তো সেখানে হ্যাঁ, একটা এবং এখানেও একটা অরিন্দম শীলের আমি একটা জিনিস বলব যে, এই ছবিটাতে তো মূল চরিত্র ঋতুপর্ণা। হুম, হ্যাঁ? তো এবং সেইটা কিন্তু উনি খুব যত্ন করে করেছেন। মানে হুম। একটা খুব অন্যরকম হিরো-হিরোইন রাখতেই না, হবে, হ্যাঁ, সেই জায়গাটাতে কিন্তু উনি গুরুত্ব দেননি। উনি ঋতুপর্ণার ঋতুপর্ণাকে। চরিত্রটাকেই গুরুত্ব দিয়ে হ্যাঁ, করেছেন। ঋতুপর্ণা তো আমার মনে হয় এখনো যথেষ্ট স্ট্রং বক্স খুবই স্ট্রং, অফিস। খুব হ্যাঁ। হ্যাঁ, স্ট্রং। আচ্ছা দীপানিদি, এবার একটা কথা বলি যে আপনার প্রোটাগনিস্ট যে গল্পটার যে মূল চরিত্র তিনি মহিলা। হুম। আপনি নিজে মহিলা। ঠিক আছে? এই যে আজকের সমাজে দাঁড়িয়ে কিরম মনে হয় এই যে মহিলা কেন্দ্রিক স্টোরিজ, মহিলা কেন্দ্রিক আ গল্প, মহিলার লেখা গল্প এগুলো এখন ভালোই বাজারে একটু খায় না? খায় মানে যারা করে তারা মনে করে খায়। হ্যাঁ? হুম, এটা খুব মুশকিলের ব্যাপার কিন্তু। মানে এটা একটা খুব ফাঁদ টাইপের, হ্যাঁ? মানে আ শাশুড়ির সঙ্গে বউয়ের আ ঝগড়া হয়, হ্যাঁ? কিছু, কিছু রক্ষণশীল মনোভাব, সেখানে একটি মেয়ে একটু বিদ্রোহ করছে। কিন্তু শেষ পর্যন্ত সে শাশুড়িরই অনুগত। শেষ পর্যন্ত কিন্তু সে সমাজে বিদ্রোহী নয়। এইরকম জিনিস খায়। হ্যাঁ? হ্যাঁ। একজন যদি সত্যি, মানে সত্যি কোথাও নাক ঘুরিয়ে পুরুষতন্ত্র চলে, তাই তো? সেইখানে খাবে। কিন্তু যেখানে সত্যি, সত্যি তুমি তার বিরুদ্ধে যাচ্ছ বা একটি মেয়ের আত্মনির্ভরশীলতা সেই জায়গায় হুম, পৌঁছচ্ছে, তখন কিন্তু খায় না। আজকে শুধু নয়, কোনো কালে খায় না। হুম। আমি তোমাকে একটা খুব উদাহরণ বলি। কাদম্বিনী গাঙ্গুলি তো, হুম? যিনি ১ম ডাক্তার, হুম? কাদমিনী দেবী আরকি যিনি কাদম্বিনী দেবী। বসু না গাঙ্গুলি? গাঙ্গুলি গাঙ্গুলি, গাঙ্গুলি। গাঙ্গুলি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাদম্বিনী গাঙ্গুলির উপর সম্প্রতি আমার আমার এক বান্ধবী, আমার থেকে সিনিয়র যদিও, বেতুন কলেজের ২ টো প্রিন্সিপাল ছিলেন। সিরিয়াল হয়েছে। হ্যাঁ, ২ টো চ্যানেলে 2 টো সিরিয়াল ২ টো হয়েছে। চ্যানেলে ২ টো সিরিয়াল হয়েছে। হ্যাঁ? একটাতে বোধহয় তিনি, উষসী, একটাতে সোলাঙ্কি। হ্যাঁ, তিনি একটি ছোট্ট বই লিখেছিলেন। হ্যাঁ, সেই বইটাতে আমি একটা অদ্ভুত তথ্য দেখলাম যে কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে, কাদম্বিনী গাঙ্গুলির সম্বন্ধে কোনো লেখা পাওয়া যায় না। হ্যাঁ। মানে বিদ্যাসাগর নয়, কাদম্বিনী গাঙ্গুলির ছেলেরা নয়, কাদম্বিনী গাঙ্গুলির মেয়ে নয়, কাদম্বিনী গাঙ্গুলি সেই সময়কার যত প্রথিতযশা নারী ছিলেন, তারা কেউ কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে কিন্তু কোনো লেখা লেখেননি। হ্যাঁ? দেখো, অথচ সেই সময় কিন্তু মেয়েদের শিক্ষার প্রচলন হয়ে গেছে। হুম, অনেককে নিয়েই অনেক কিছু লেখা হচ্ছে। কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছেন ১ম মহিলা যিনি নিজের রোজগারের টাকায় সংসার চালিয়েছেন। চালিয়েছেন। হ্যাঁ। এটা সহ্য করা একটু মুশকিল। সেজন্য কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে কিন্তু লেখা লেখা না। নেই। আমি এটাই বলতে চাইছি যে তুমি যদি সত্যি, সত্যি হুম, আত্মনির্ভরশীলতার কথা বলো, হুম। সত্যি, সত্যি নিজের কথা বলতে শুরু করো, তখন কিন্তু খায় না। একজন মহিলার টাকায় সংসার চলছে হ্যাঁ, এইটা বোধহয় এখনো ঠিক তখনও খায় না। হ্যাঁ, তখন খায় না। হুম, খায় কখন? যখন তুমি ঘুরিয়ে না দেখাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, তুমি বলছো ঠিকই, কিন্তু একটা লিমিটের মধ্যে। হুম। তার বাইরে তুমি যাচ্ছ না।
আর কাদম্বিনী দেবীর কথা যখন এলোই, উনি যে এত হার্ডলস পেরিয়েছিলেন, হ্যাঁ, কলেজে পড়তে গিয়েই তো পুজো পুরুষদের এ আ অ অ চোখে অসুবিধা খারাপ হয়ে হয়েছে। গিয়েছে। হ্যাঁ। পাস করতে পারেননি, ওকে হুম, পড়তে দেওয়া পড়তে দেওয়া হয়নি। হয়নি। কিন্তু এগুলো কিছু লেখা নেই। মানে ওর সম্বন্ধে তথ্য সংগ্রহ করাটা একটা কঠিন ব্যাপার। এই কাদম্বিনী দেবীর পরিপ্রেক্ষিতে আরেকজন মহিলার নাম আমার হঠাৎ করে মনে পড়ছে, রোকেয়া আ বেগম রোকেয়া। বেগম রোকেয়া হুম, সাকওয়াত। হুম। তো উনাকে নিয়েও কিন্তু না, খুব যে একটা আলোচনা হয় তা তা নয়। নয়। অথচ এই মহিলাও ওই সময়কার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মহিলা, যিনি পড়াশুনো করেছেন তার স্কুল দাদার তৈরি কাছে। করেছে। হ্যাঁ, দাদা পড়াশোনা করিয়েছে এটা লুকিয়ে। হুম, এবং তারপরে তো উনি স্কুল তৈরি করেছেন। করেছে। পরে ঢাকা ওই মানে বাংলাদেশ ছেড়ে এসে কলকাতাতে হুম। সাকওয়াত মেমোরিয়াল। তো এই যে মহিলারা যে সত্যি মানে এগুলো কিন্তু খুব একটা আলোচিত বিষয় না, নয়। লোকে আলোচিত জানেও না, না। না। এটা কিন্তু সত্যি কথা। তো যেটা বলছিলাম তো এই আপনার ছবির নায়িকা তো মানে নায়িকা কেন্দ্রিক ছবি। তো নায়িকা কেন্দ্রিক ছবি তো আমি দেখেছি ঋতুপর্ণ ঘোষ সাংঘাতিক সুন্দর করে হ্যান্ডেল করেছেন বেশ হ্যাঁ, কিছু। ভীষণ ভালো। দারুণ, দারুণ। খুব মানে ভালো। 'দহন' তো আমার এখনো বোধহয় ওয়ান অত্যন্ত অফ মাই ভালো ভেরি ছবি। হ্যাঁ। এবং পরবর্তীকালে অপর্ণা সেনের 'পারমিতার একদিন' হুম, যেটা হচ্ছে মেইন প্রোটাগনিস্ট হুম। নায়িকা। কিন্তু হঠাৎ করে এখন প্রোটাগনিস্ট নায়িকা যে সব মানে বাধা অতিক্রম করে এগিয়ে যাবে, যার এগেইনস্ট এ অ্যালিগেশনস আছে। এইরকম একটা গল্প কিন্তু একটা স্ট্রং স্টেপ, তাই না? আপনার কি মনে হয়? মানে টুয়ার্ডস দ্য সোসাইটি এই এখন হঠাৎ করে আজকের বাজারে দাঁড়িয়ে এটা কি একটা স্ট্রং স্টেপ নাকি ইট ইস আ ভেরি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট? আমি সেটাই জিজ্ঞেস না, করছিলাম। এটা কিন্তু ঠিক একজন মহিলা খুব বিদ্রোহী, সে সমস্ত করে এগিয়ে যাচ্ছে সেরকম গল্প নয়। না, হ্যাঁ। না ওই অ্যালিগেশনস তো হ্যাঁ, হ্যাঁ, সেই অ্যালিগেশনস আছে। অ্যালিগেশনস হ্যাঁ। তো সেটা কিন্তু এটা একজন মহিলাকে নিয়ে একজন মহিলাকে কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে তা ব্যবহার করার পর তাকে দরকার হলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, হ্যাঁ, তার গল্প কিন্তু, হ্যাঁ? হুম, সুতরাং সেইটা অনেকদিন পর্যন্ত বাংলা ছবিতে আসেনি বা হুম, হয়নি। হুম, সেদিক থেকে আমার মনে হয় যদি দর্শক এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে হুম, একটা নতুন দরজা খুলতে পারে, একটা হুম, অন্যরকম চিন্তাভাবনা শুরু হুম, হতে পারে। হুম, এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এটা একটা খুব আম কঠিন গল্প, কিন্তু জিনিসটা পুরোটা সাসপেন্স এর মোড়কে। মানে লোকের দেখতে গিয়ে কিন্তু মনে হবে না যে তোমাকে কোনো জ্ঞান দিচ্ছি। মনে হুম, হবে যে একটা কি ঘটবে, কি ঘটবে, কি ঘটবে? এই হুম। জিনিসটা খুব জরুরি। আর এখন কি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে দীপান্বিতাদি? কোনো নতুন ছবি বা নতুন উপন্যাস কি নিয়ে কাজ হচ্ছে? না, ছবি তো এখন সেরকম কিছু অনেকে টুকটাক যেটা হয় যে অনেকে বলে গল্প দিতে, সেটা গল্প দেওয়া হয়। তারপরে সেটা নিয়ে পুজো হ্যাঁ, বার্ষিকী এইসব। পুজোবার্ষিকীর লেখাগুলো নিয়ে কাজ হচ্ছে। এবার আচ্ছা। পুজোবার্ষিকীর লেখাগুলো তো বিভিন্ন রকম আসে, বিভিন্ন ধরনের, বিভিন্ন পত্রিকার বিভিন্ন রকম চাহিদা থাকে। সেই অনুযায়ী লিখতে হয়। হুম। হ্যাঁ, তো সেটা এই যে করছি। চাহিদার এগেইনস্ট এ লেখা এটা একটা ডিফিকাল্ট ব্যাপার কি? যে আমাকে এরকম একটা গল্প বলে দাও। না, ওরকম তো ঠিক বলে না। কেউ হয়তো বলল যে, এরকম আমি একটু সামাজিক গল্প চাইছি। এবার সামাজিক গল্পের মধ্যে মহিলার গল্প হতে পারে। আচ্ছা। যেকোনো মানবিক সম্পর্কের গল্প হতে পারে। আরো নানা ধরনের হতে পারে। তো সেরকম লেখা হয়। থ্রিলার তো বলেই। হুম, কিন্তু আমি যেটা চেষ্টা করি থ্রিলার বা গোয়েন্দা গল্প যখন যাই লিখি না কেন এটা নিয়ে মানে আমার পাঠকরা অনেক সময় সুন্দর মন্তব্যও করেন। সেটা হচ্ছে যে তাতে একটা সোশ্যাল মেসেজ থাকে। আইদার সেটা কোনো লিঙ্গ বৈষম্য হোক, অথবা সেটা জাতিভেদ হোক, অথবা হুম, কোনরকম কোনো ইয়ে হোক। হুম, কিন্তু সেটাকে শুধুমাত্র একটা মা খানিকটা একটা উত্তেজনামূলক দৃশ্য রইলো এরকম হুম, ব্যাপারটা হুম। নয়। সেটা আমি চেষ্টা করি সবসময় করার। লেখা সবসময় চাইলেও যে বিষয়ে তুমি লেখো, তুমি যদি চিন্তা করে লেখো তার মধ্যে কিছু এলিমেন্ট তো আনাই অফ যায়। কোর্স, অফ তো কোর্স। সেটা করা যায়। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি দীপান্বিতাদি। জাস্ট যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন। আপনার সাথে তো নবনীতা দেবসেনের একটা খুব ভালো আ সই হুম। সম্পর্ক ছিল। তো এই যে সই, এই ব্যাপারটা একটু বলুন না, একটু জানতে চাই। কিরম ছিল আপনার সাথে উনার সম্পর্ক? এত বড় মাপের একজন লেখিকার আপনি এত ক্লোজ সান্নিধ্য পেয়েছেন এবং আপনি কেন অনেকে আপনাদের একটা খুব বড় গ্রুপ ইনফ্যাক্ট। তো সেটার সম্বন্ধে একটু বলুন, একটু জানতে বলছি। চাই আরকি। নবনীতাদির সঙ্গে সম্পর্কটা অবশ্য আমার সইয়ের মাধ্যমে নয়। আমি নবনীতাদির ছাত্রী। মানে আচ্ছা। আমার যখন ১৭ বছর বয়স তখন যাদবপুর যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম এবং তারপরে ৫ বছর উনার কাছে আমার ডিপার্টমেন্ট, ফলে আমি সরাসরি উনার কাছে পড়াশোনা করে শিখেছি। তারপরে পাশ করে যাওয়ার পর কিছুদিন আমি অন্যান্য কাজে কর্মে নানা রকম ইয়েতে ছিলাম। তারপর তখনও সই তৈরি হয়নি। সই তৈরি হয়েছে তারও অনেক পরে। শোয়ের ১ম দিকটায় আমি ছিলাম না। পরের দিকে উনি নিজেই আমাকে একদিন খবর দিয়ে তখন আমি লেখালেখি শুরু করেছি। ১ম লেখা উনাকে দেখাতে নিয়ে গেছিলাম, খুব পছন্দ হয়েছিল। তো আ উনি বললেন যে এরকম "তুই তাহলে একটুখানি দায়িত্ব নে।" মানে হিন্দুস্তান পার্কের বাড়ি। হিন্দুস্তান পার্কের বাড়িতে। তো আমি জয়েন করি। সইটা হচ্ছে মহিলা ১ম এ ছিল শুধু মহিলা লেখকদের প্ল্যাটফর্ম। পরে হয় যে সৃষ্টিশীল মহিলাদের প্ল্যাটফর্ম। এরকমভাবে জিনিসটাকে দেখা হতো। যে তারা সবাই মিলে একটা
কিছুই না। একটা সইয়ের ৩ টে মানে হয়। একটা হচ্ছে সই মানে বন সিগনেচার, হ্যাঁ, বন বন্ধু। বন্ধু, আরেকটা সই মানে সহ্য করি। ও হ্যাঁ, ৩ টে সইয়ের মানে থেকে সই নামটা ঠিক হয়েছিল আরকি। তো সেটা সে আমাদের নানার মাঝে, মাঝে মাসে অন্তত ১ বার ২ বার বৈঠক হতো। সেখানে আমরা গল্প-টল্প নিজের লেখা পড়তাম। অনেক সময় অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হতো। সামাজিক কোনো বিষয় আলোড়ন তুললে সেটা নিয়ে আলোচনা হতো। খাওয়া-দাওয়া গল্পগুজবও হতো হুম, ডেফিনিটলি। খুব উপভোগ্য একটা ব্যাপার। ভীষণ ভালো লাগতো। হ্যাঁ? তো সেই জিনিসটা ছিল। আর নবনীতা দি আমার কাছে না আমার মেন্টর মানে আমার মায়ের পরে যদি নিশ্চয়ই, কেউ বলেন নিশ্চয়ই। তাহলে সেরকম। আমার লেখা উনি মানে নিজে আমি যখন লেখা দিয়েছি উনার কাছে উনি সেই লেখা পড়েছেন। তাতে ভুল ত্রুটি খুঁজে বার করে দিয়েছেন, বলে দিয়েছেন এ সমস্ত এবং একটা ঘটনা আমি বলি আমার এখনো বললে চোখ দিয়ে জল চলে আসে। এই যে নবনীতা দি এই যেটা আমি পুরস্কারটা পেয়েছি মানে সাহিত্য একাডেমি পুরস্কার, বাল সাহিত্য একাডেমি পুরস্কার। সেইটা নবনীতা দি পেয়েছিলেন আমার মারা উনি মারা যাবার ঠিক ১ বছর আগে। তখন উনি মানে তখন ক্যান্সার ধরা পড়েছে। তো উনি পুরস্কারটা পেয়েছেন তো উনার বাড়িতে আমি গেছি। নিয়ে প্রণাম-টণাম করলাম। তো উনি আমাকে বললেন যে, "এই পুরস্কারটা তুই পাবি। তুই দেখে নিস। হুম। আমি হয়তো থাকবো না কিন্তু তুই পাবি।" যেদিন সাহিত্য একাডেমি আমাকে আমার ফোন করল না আমার তখন শুধু সেটা মনে হয়েছিল যে উনি বলেছিলেন এটা। এ জানি না হয়তো এরকম মানুষ ভবিষ্যৎ দ্রষ্টা হন। তো খুব আপনি তো এখনো খুব ইমোশনাল হয়ে গেছেন। হ্যাঁ, এটা খুবই মানে নবাবটা দিয়ে আসলে আমার জীবনের অনেকটা অনেকটা। অনেকেই করে। আর ওই যে একটা এরকম অবদান জানেন থেকে যায় না কিছু হ্যাঁ, এবং মানুষের? এরকম শুধু লেখালেখি নয় মানে এত কিছু শিখিয়েছেন না মানে হুম। জীবনের ছোটখাটো ব্যাপারেও নিশ্চয়ই, এত নিশ্চয়ই। কিছু শিখিয়েছেন। উনার পড়ানো দিয়ে উনি আমাদের হুম। এপিক পড়াতেন মানে মহাকাব্য পড়াতেন। একটা মহাকাব্য যে কিভাবে পড়তে হয় রামায়ণ মহাভারতের সময়ের লেখা একটা জিনিস আজকের দিনেও কতটা সত্যি, একদম। কিভাবে সত্যি সেগুলো উনি এমনভাবে বলেছেন যে এটা একেবারে এটাই তো মনের ভেতরে মেন্টরশিপ, গেঁথে। এটাই তো শিক্ষকতা। এটা ভীষণ রকম সত্যি। হয়েছে। এই শিক্ষকতাটাও বোধহয় আস্তে, 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 আস্তে চলে চলে যাচ্ছে। গেছে। আমার মনে হ্যাঁ। হয় তাই জানি না আর কিন্তু রেসপেক্টটা চলে গেছে। হ্যাঁ, শিক্ষকদের প্রতি তো রেসপেক্টটা একেবারেই আমাদের চলে গেছে। এখন শিক্ষকরা বকলে আমরা কমপ্লেইন করি হ্যাঁ, তার কি আগে। করে করে আমি অদ্ভুত! বুঝতে আমিও পারি না। বুঝতে পারি না। আমি তো নবনীতাদির নামে আপনি কমপ্লেইন করছেন। এটা ভাবতে পারেন কখনো? হ্যাঁ, আর বা আমি আমার কিছু স্কুলে দুষ্টুমি করেছি বা আমাকে বকেছে হ্যাঁ, আমার মা-বাবা কি সেই। গিয়ে বলেছে? এটা একটা কখনোই বলবেই না। ধৃষ্টতা মানে অদ্ভুত লাগে আমার এটা। সেই আরকি। যাই হোক সেটা এখন স সমাজ পাল্টাচ্ছে। তো দীপানিতাদি এর সাথেই আমাদের আজকের কথোপকথন মোটামুটি শেষ। আর আপনাকে কোন রকম খারাপ ফিলিং দেওয়ার চেষ্টা করিনি কিন্তু অথচ আপনি খুব ইমোশনাল হয়ে গেলেন নবনীতাদির কথায়। তো আপনাকে আমি না, না মানে এটা খারাপ ফিলিং না। না মানে আমি আমার বুঝতে মানে নিজের খারাপ না মানে হুম, আপনার হুম, মন হুম। খারাপেরও আমি না, না চেষ্টা মন করিনি। খারাপও আমার হ্যাঁ, হয়নি। এটা তো খুব আনন্দের ব্যাপার, আনন্দের খুব বিষয়। আনন্দের হ্যাঁ, বিষয়। সেটা ঠিক, হ্যাঁ, সেটা তো ঠিক। আমি মানে মানে আমার সুযোগ আনন্দশ্রু এটা বলার যেটাকে সুযোগ হ্যাঁ, পাওয়াটাও আমার কাছে একটা বাহ! আনন্দের খুব ব্যাপার। ভালো। তো দীপানিতাদি এটার সাথে আজকের অনুষ্ঠানটাও শেষ করছি। অল দ্যা বেস্ট ফর কোটপুর। আপনার লেখা গল্পের উপরে ছবি আসছে এবং আরো আমরা যেন দেখতে পাই আপনার এরকম লেখা আর আপনি লিখে যান। আর আপনার এইসব নিয়ে যাতে ওটিটি আরো অনেক কিছু মাধ্যমে আপনার গল্প যাতে আসে দেখতে যদি পাই। গল্প তাহলে আমিও খুব খুশি হব। হ্যাঁ, কারণ অনেক, অনেক বেশি মানুষের কাছে হুম, জিনিসটা পৌঁছবে। হুম। সেটাই। হ্যাঁ, আর আপনি যাওয়ার আগে টকাথন হ্যাঁ। উইথ শুভদীপের দর্শকদের আপনার কিরম লাগলো? আর একটু বলুন তারা যেন সাবস্ক্রাইব করে। লোকে সাবস্ক্রাইব করতে খুব একটা চায় না। কিন্তু সাবস্ক্রাইব যেন করে। কারণ আপনার যা মনে হয় আপনি সেটা একটু টকাথন উইথ শুভদীপের দর্শকদের বলতে পারেন। আমি যেটা বলব সেটা হচ্ছে যে শুভদীপকে তো আমি বহুদিন ধরে চিনি, বহু বছর ধরে চিনি। তখন ও খুব ছোট ছিল এবং এতদিন পরে দেখা হয়ে বুঝলাম যে ও খুব বিশেষ বদলায়নি। এক ধরনের সৎ মানুষ যেরকম হয় ঠিক সেই জিনিসটা আছে এবং ওর অনুষ্ঠানে তার একটা প্রতিফলন হচ্ছে। ও যে প্রশ্নগুলো আমাকে করল, আমি এর আগে অনেকবার নানা রকম পডকাস্ট করেছি বা অন্য অনুষ্ঠানও করেছি। ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু মানুষে করে না। একজন সৎ মানুষের পক্ষে, একজন ভালো মানুষের পক্ষে যে তার যা চিন্তাভাবনার মধ্যে একটা গভীরতা রয়েছে সেই কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারে। সেজন্য আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে তো এরকম করছে তা এমন ব্যাপারটা নয়। ও তার মানে সবার ক্ষেত্রেই এরকমভাবেই প্রশ্ন করে। সুতরাং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারাও কিন্তু নতুন, নতুন কিছু জানতে পারবেন, নতুন মাত্রা যোগ করতে পারবেন আপনার চিন্তাভাবনায় ঋদ্ধ হতে পারবেন বলেই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ দীপানিতাদি। অশেষ, অশেষ ধন্যবাদ আপনাকে আমার অনুষ্ঠানে আসার জন্যে। নমস্কার। নমস্কার।